হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা পড়বো একটা বিশেষ জিনিস, কারণ নিট একদম কাছে, নিট এসে গেছে। তো 2023-এর বাচ্চাদের জন্য তো বটেই, কিন্তু যারা 24-25-এও নিট দেবে তাদেরও এটা থেকে উপকার হবে, কারণ সায়েন্টিস্টদের নামও বদলাবে না আর তাদের অবদান বা কন্ট্রিবিউশনও বদলাবে না। তো বেসিক্যালি তোমাদের এনসিইআরটিতে প্রত্যেকটা ইউনিটের আগে একজন করে সায়েন্টিস্ট সম্পর্কে বেশ কিছু কথা বলা রয়েছে। 10টা ইউনিট রয়েছে, 10টা ইউনিটের আগে 10 জন সায়েন্টিস্ট সম্পর্কে বেশ কিছু কথা বলা রয়েছে, একজনের সম্পর্কে এক্সট্রা কিছু বলা রয়েছে, তাহলে 11 জন সায়েন্টিস্টের সম্পর্কে বেশ কিছু এক্সট্রা পয়েন্ট দেওয়া রয়েছে। বড় বড় প্যারাগ্রাফে দেওয়া রয়েছে, এত কিছু পড়তে হবে না, এসব আসবে না। কিন্তু সেখান থেকে কি আসবে সেটুকুই আমি তোমাদেরকে এখানে হাইলাইট করে দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। ইংলিশ বাংলা দুটো ভাষাতেই আছে, যার যেমন সুবিধা সে তেমনভাবে স্ক্রিনশট নিয়ে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? এটা একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে টেস্ট সিরিজ বাংলায় আমার মনে হয় না এভাবে 360 মার্কসের ফুল সিলেবাস টেস্ট সিরিজ তোমরা আগে কোথাও পেয়েছো, আমি তো দেখিনি। তো 360 মার্কসের টেস্ট সিরিজ আসছে, সেটা তাতে তোমরা পুরো নিট এক্স্যাক্ট নিটে যেরকম প্রশ্ন হয় ফুল বায়োলজি সিলেবাসের বাংলায় এবং ইংলিশে। দেখো ইংলিশ টেস্ট সিরিজ তো ডেফিনেটলি অনেক ছিল, কিন্তু বাংলা আমি দেখিনি। তো সেখানে তোমরা 5টা টেস্ট সিরিজ এরকম আসবে যেখানে তোমরা নিট 2023-এর আগে পরীক্ষা দিতে পারবে। তো সেটা সম্পর্কে বিস্তারিত আমি পরের ভিডিওতে আনছি, সেটা থেকে তোমরা দেখে নিতে পারবে টেস্ট সিরিজ কিভাবে তোমরা আমার কাছে দেবে, কিভাবে তোমরা টেস্ট সিরিজ অ্যাটেন্ড করবে। তো আজকে আপাতত আগে আমরা সায়েন্টিস্টের লিস্টটা কমপ্লিট করি। ওকে, প্রথমেই আমাদের যার কথা পড়তে হবে উনি হচ্ছে আর্নস্ট মেয়ার। উনি একজন এভলিউশনারি বায়োলজিস্ট ছিলেন। এভলিউশনারি বায়োলজিস্ট মানে বিবর্তনবিদ, ঠিক আছে? ওনাকে 20th সেঞ্চুরির ডারউইন বলা হতো, 20 শতাব্দীর ডারউইন ওনাকে বলা হতো। হি হ্যাজ গিভেন ডেফিনিশন অফ বায়োলজিক্যাল স্পিসিস মানে প্রজাতির সংজ্ঞা উনি প্রদান করেন। স্পিসিস মানে কি? স্পিসিস মানে ধরো আমরা হোমো সেপিয়েন্স একটা স্পিসিস। তো সেখানে একটা স্পিসিস মানে হচ্ছে যেখানে সিমিলার কতগুলো জীব থাকবে এবং যারা নিজেদের মধ্যে রিপ্রোডিউস করতে পারবে, যারা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করতে পারবে, তাই না? তুমি আমি মানুষ, আমরা কি কাকের সাথে গিয়ে রিপ্রোডাকশন করতে পারবো, বা চড়ুই পাখির সাথে পারবো, বা গাধার সাথে পারবো না। তো মানুষের সাথেই রিপ্রোডাকশন করবে। তো এটাই হচ্ছে স্পিসিসের সংজ্ঞা বা ডেফিনেশন, সেটা প্রথম দিয়েছিলেন আর্নস্ট মেয়ার। হি টকড অ্যাবাউট অরিজিন অফ স্পিসিস ডাইভার্সিটি। তিনি প্রজাতি বৈচিত্র্যের উদ্ভব ব্যাখ্যা করেন। তো স্পিসিস ডাইভার্সিটি বা এই যে অনেক প্রজাতি আমাদের পৃথিবীতে রয়েছে, সেটা কিভাবে অরিজিন হয়েছে, তারা কিভাবে উদ্ভব হয়েছে, সেটা উনি ব্যাখ্যা করেন। এইটুকু জানলেই এই সায়েন্টিস্ট সম্পর্কে এনাফ। নেক্সট, ক্যাথারিন ইসাও। উনি একজন প্লান্ট বায়োলজিস্ট, উদ্ভিদবিদ। রিপোর্টেড দ্যাট কার্লি টপ ভাইরাস স্প্রেডস থ্রু আ প্লান্ট ভায়া ফ্লোয়েম টিস্যু। উনি উল্লেখ করেছিলেন যে কার্লি টপ ভাইরাস নামক একরকম ভাইরাস রয়েছে যেটা কিনা প্লান্টকে অ্যাটাক করে, উদ্ভিদ দেহকে অ্যাটাক করে, এবং সেটা কিসের মাধ্যমে প্লান্টে ঢোকে? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে প্লান্টে ঢোকে। তোমরা তো জানো ফ্লোয়েম মানে যেখান দিয়ে প্লান্টের খাবার সংবহন হয়, সেইখান দিয়ে ঢুকে এই ভাইরাসটা প্লান্টকে অ্যাটাক করে। এই দুজন সায়েন্টিস্ট হয়ে গেল, ডান। নেক্সট হচ্ছে জি.এন. রামাচন্দ্রন। উনি একজন প্রোটিন বায়োলজিস্ট ছিলেন, প্রোটিনবিদ। আচ্ছা, এই রামাচন্দ্রনকে নিয়ে আগেও প্রশ্ন এসেছে। উনি বেশ কিছু ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন করেছেন প্রোটিনের। হি ডিসকভার্ড কোলাজেন স্ট্রাকচার। কোলাজেন এক রকমের প্রোটিন হয়, তোমরা নিশ্চয়ই জানো। সেই কোলাজেন প্রোটিনের গঠন উনি আবিষ্কার করেছেন। আর কি করেছেন? হি অ্যানালাইজড দ্য অ্যালাউড কনফরমেশনস অফ প্রোটিনস থ্রু দ্য ইউজ অফ রামাচন্দ্রন প্লট আবিষ্কার করে প্রোটিনের অনুমোদিত গঠনের বিশ্লেষণ করেন। এই কথাটার মানে কি? দেখো, এই কথাটার খুব ডিটেলে মানে তোমরা বুঝবে না, কারণ রামাচন্দ্রন প্লট তোমরা ক্লাস 11-12-এ পড়ো না, এটা কলেজে গিয়ে পড়বে। এখানে আমি তোমাদের সামান্য বলি, যেহেতু রামাচন্দ্রন বাবু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলেন, তাই তাকে প্লট বলছে। গ্রাফের মাধ্যমে উনি বুঝিয়েছিলেন। কি বুঝিয়েছিলেন? যে কোনো প্রোটিনের তোমরা সেকেন্ডারি স্ট্রাকচার নিশ্চয়ই পড়েছো, বায়োমলিকিউলসে রয়েছে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার। সেখানে তোমরা দেখেছো প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার 2 রকমের হয়, আলফা হেলিক্স, বিটা শিট। এবং প্রোটিনের এই স্ট্রাকচার কিসের ওপর ডিপেন্ড করে? অ্যামাইনো অ্যাসিডের ওপর ডিপেন্ড করে। তো একটা প্রোটিন আরামসে ফোল্ড করতে পারে,
পারে তো, একটা প্রোটিন টিং 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 করে ফোল্ড করতে পারে। এবার একটা প্রোটিন ফোল্ড কি করে করতে পারে, ওর মধ্যে কি কি অ্যামাইনো অ্যাসিড উপস্থিত রয়েছে তার উপর নির্ভর করে একটা প্রোটিন ফোল্ড করতে পারে। তো একটা প্রোটিন ঠিক কতটা ফোল্ড করবে, কিভাবে ফোল্ড করবে, 180 ডিগ্রি ফোল্ড করবে, 260 ডিগ্রি ফোল্ড করবে, 45 ডিগ্রি ফোল্ড করবে, কিভাবে একটা প্রোটিন ফোল্ড করবে সেইটাই উনি বুঝিয়ে দিয়েছিলেন রামাচন্দ্রন প্লটের মাধ্যমে। তো আশা করি এইটুকু কথার মানে আমি তোমায় বোঝাতে পারলাম। এর বেশি তো আর বোঝানো যাবে না বাবু, কারণ এর বেশি তোমরা জানো না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। নেক্সট হচ্ছে মেলভিন কেলভিন। মেলভিন কেলভিন আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে এনার কন্ট্রিবিউশন পড়েছি। উনি প্রফেসর ছিলেন কেমিস্ট্রির, রসায়নের অধ্যাপক। উনি কি করেছিলেন, উনি কিছু রেডিও অ্যাক্টিভ C14 মানে কার্বন 14 যেটা কিনা তেজস্ক্রিয়, সেটা ইউজ করেছিলেন। কখন? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ নিয়ে পড়াশোনা করবার সময়, গবেষণা করবার সময়। এবং উনি এটাই ডিসকভার করেছিলেন, তোমরা ডার্ক রিয়াকশন পড়েছো, কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন পড়েছো ফটোসিনথেসিসে। তো সেই ডার্ক রিয়াকশানে উনি দেখেছিলেন CO2 ফিক্সেশন হওয়ার পরে বা CO2 স্থিতিকরণ হওয়ার পরে যে সবার প্রথম যে যৌগটা তৈরি হয়, যে কম্পাউন্ডটা তৈরি হয়, সেটাতে 3টে কার্বন থাকে এবং সেটা একটা অর্গানিক অ্যাসিড বা জৈব অম্ল। ঠিক আছে, তো এটাই উনি আবিষ্কার করেছিলেন। যারা ফটোসিনথেসিস চ্যাপ্টার পড়েছো তারা জানো আমি কি বলতে চাইছি, যারা পড়োনি, যারা বুঝতে পারছো না, তারা ফটোসিনথেসিস চ্যাপ্টার পড়লে বুঝতে পারবে। কিন্তু মেলভিল কেনভিল এইটুকু পড়লেই তোমার হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যালফনসো কটি। উনি ছিলেন একজন অ্যানাটমিস্ট বা শারীর স্থানবিদ। উনি কি করেছিলেন? স্টাডিড কার্ডিওভাস্কুলার সিস্টেম অফ রেপটাইলস। উনি সরীসৃপদের হৃদসংবহনতন্ত্র অধ্যয়ন করেন। এছাড়া উনি কি করেছিলেন? ডেসক্রাইব দ্য স্ট্রাকচার দ্য অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টির গঠন আবিষ্কার করেন। অ্যাকচুয়ালি এটা কোথায় রয়েছে? এটা আমাদের কানে রয়েছে। তো কানের মধ্যে অর্গান অফ কর্টির গঠন এবং কান সম্পর্কে অনেক আবিষ্কার উনি করেছিলেন। কানের গঠন সম্পর্কে ওনার প্রচুর অবদান রয়েছে। বাস। নেক্সট হচ্ছে পঞ্চানন মহেশ্বরী। পঞ্চানন মহেশ্বরী একজন বটানিস্ট ছিলেন, উদ্ভিদবিদ। উনি কি করেছিলেন? উনি প্লান্ট টিস্যু কালচার নিয়ে গবেষণা করতেন। প্লান্ট টিস্যু কালচারের বাংলা হচ্ছে উদ্ভিদ কলা পালন। এছাড়া প্লান্টের এমব্রায়োলজি নিয়ে উনি গবেষণা করতেন, মানে উদ্ভিদের ভ্রূণতত্ত্ববিদ্যা নিয়ে। শুধু তো প্রাণীরই ভ্রূণ হয় না, উদ্ভিদেরও হয়, তো সেটা নিয়েই ওনার কাজ ছিল। ব্যাস। জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক, বাবা এই দুজনকে তো ভুললে চলবে না। তোমাদের মলিকিউলার বায়োলজির সব থেকে বড় দুজন ভদ্রলোক হচ্ছে এনারা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন। ডিএনএ দ্বিতন্ত্রী হেলিক্যাল গঠন এনাদের আবিষ্কার, এবং এনারা রেপ্লিকেশন স্কিম আবিষ্কার করেছিলেন। প্রতিলিপিকরণ কিভাবে হয়, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কিভাবে তৈরি হয়, এই দুটো হচ্ছে এনাদের কন্ট্রিবিউশন। নেক্সট, এম.এস. স্বামীনাথন। ইনি ছিলেন একজন বটনিস্ট, উদ্ভিদবিদ। উনি মেইনলি জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং নিয়ে কাজ করেন। তো উনি মেইনলি প্লান্ট নিয়ে কাজ করেন, যেহেতু উনি বটানিস্ট ছিলেন। তো উদ্ভিদের প্রজনন এবং উদ্ভিদের সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স নিয়ে ওনার পড়াশোনা ছিল। হি ডেভেলপ শর্ট ডিউরেশন হাই ইল্ডিং ভ্যারাইটিস অফ রাইস ইনক্লুডিং সেন্টেড বাসমতি। তিনি সুগন্ধি বাসমতি সহ ধানের স্বল্পকালীন উচ্চ ফলনশীল ভ্যারাইটি তৈরি করেছিলেন। ধানের ভ্যারাইটি বিভিন্ন রকম উনি আবিষ্কার করেছিলেন, যেগুলো তাড়াতাড়ি উচ্চ ফলনশীল হয়, মানে তাড়াতাড়িও ফসল দেয় এবং অনেক ফসল দেয়, উচ্চ ফলনশীল। এবং সুগন্ধি বাসমতি দিয়ে কি হয়? বিরিয়ানি হয়। তো সেসব কিন্তু এনার কন্ট্রিবিউশন। হি ইন্ট্রোডিউসড মেক্সিকান ভ্যারাইটিস অফ হুইট ইন ইন্ডিয়া। উনি ভারতবর্ষে গমের মেক্সিকান ভ্যারাইটির চাষ শুরু করেন। এছাড়া উনি গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের সূচনা করেন, যেটা বিশাল বড় কন্ট্রিবিউশন আমাদের দেশে। এবং হি ওয়াজ দ্য ইনিশিয়েটর অফ ল্যাব টু ল্যান্ড ফুড সিকিউরিটি অ্যান্ড আদার এনভায়রনমেন্টাল প্রোগ্রামস। ল্যাব টু ল্যান্ড খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য পরিবেশ সম্পর্কিত কর্মসূচির উদ্যোগ করেন। এটার মানে কি? ল্যাব টু ল্যান্ড মানে কি? ল্যাবরেটরিতে শুধু তো বসে বসে তুমি চশমা পরে সায়েন্স করলেই হবে না, সেগুলোকে তোমাকে ফিল্ডে নিয়ে গিয়ে কাজ করে দেখাতে হবে। তো সেটাই উনি ল্যাবরেটরিতে যা আবিষ্কার করতেন সেগুলোকে মাঠে গিয়ে ফসল ফলিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে কাজ করতে হয়। এবং এছাড়া বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বা পরিবেশ সম্পর্কিত কর্মসূচিরও উনি উদ্যোগ করেন। ঠিক আছে। নেক্সট, হার্বার্ট বয়ার। উনি কি ছিলেন? উনি একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি ইকোলাইতে রেস্ট্রিকশন এনজাইম নিয়ে কাজ করেন। রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন উৎসেচক তোমরা পড়েছো। তো
তো রেস্ট্রিকশন এনজাইম কি করে, ডিএনএ কে কুটুস কুটুস করে কাট করে দেয়, মলিকিউলার সিজার বলে, মলিকিউলার কাঁচি, কারণ এরা ডিএনএ কে কাট করতে পারে। তো ইকোলাই ব্যাকটেরিয়া সেই রেস্ট্রিকশন এনজাইম প্রচুর রয়েছে, সেটা নিয়ে ওনার আবিষ্কার। স্ট্যানলি কোহেন কি, উনি কি করেন, উনি প্লাজমিড নিয়ে মেইনলি কাজ করেন। প্লাজমিড মানে কি, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে আমরা জানি ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও আরেক রকমের গোল গোল ডিএনএ থাকে যাদেরকে প্লাজমিড বলে। সেই প্লাজমিড নিয়ে উনি কাজ করেন, এবং শুধু কাজই করেন না, ব্যাকটেরিয়ার সেলের সাইটোপ্লাজম থেকে প্লাজমিডকে কি করে তুমি বার করে নেবে, কি করে অপসারণ করবে, সেটারও উনি উপায় দেখিয়েছিলেন, এবং আলটিমেটলি সেগুলোকে অন্য কোনো সেলে তুমি কিভাবে ট্রান্সফার করবে সেটা উনি দেখিয়েছিলেন। তো এই প্রসেসটাকে কি বলে, অন্য কোনো সেলে প্লাজমিড ঢুকিয়ে দেওয়াকে কি বলে, ট্রান্সফরমেশন, তাই না? বায়োটেকনোলজিতে পড়েছো তোমরা। তো সেই জিনিসটা নিয়ে মেইনলি কাজ করেন হচ্ছে স্ট্যানলি কোহেন। আর একজন রয়েছেন, উনি হচ্ছে রামদেও মিশ্রা। রামদেও মিশ্রাকে ফাদার অফ ইকোলজি ইন ইন্ডিয়া বলা হয়, ভারতে বাস্তববিদ্যার জনক। তো বেসিক্যালি ইউনিটের আগে আগে যে এত এত বড় বড় প্যারা রয়েছে সেগুলো পড়ার দরকার নেই। দিস মাচ ইনফরমেশন ইজ এনাফ ফর ইয়োর নিট, এর বাইরে আসার কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে মোটামুটি সায়েন্টিস্টের লিস্ট তোমরা বুঝে গেলে, তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো। আর যদি তোমরা আমার কাছে নিট নিয়ে প্রিপারেশন নিতে চাও, নিট নিয়ে পড়াশোনা করতে চাও, নিটের জন্য ম্যাটেরিয়াল পেতে চাও, রেকর্ডেড লেকচার পেতে চাও, সেই জন্য কি করতে হবে, অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি আমার কাছে এগুলো সবকিছু পেয়ে যাবে। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে আসা এই নাম্বারটায়। তোমরা অনেকেই ফোন করো, আমি তোমাদের রোজ বলি ফোন করো না, ফোন ধরা আমার পক্ষে পসিবল হয় না, দিনে 1000টা ফোন আসে, আমার পক্ষে সম্ভব হয় না সবকটা রিসিভ করা। তাই বেস্ট উপায় হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি নিট নিয়ে প্রশ্ন আমাকে করতে পারো। যদি তুমি নিটের অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন করো, আমি ডেফিনেটলি তোমাকে উত্তর দেব। ঠিক আছে, তাহলে আজকে আসি, খুব তাড়াতাড়ি আসছি টেস্ট সিরিজের ভিডিও নিয়ে, আর ওয়েমার শিট কিভাবে ফিল আপ করবে সেই নিয়ে। ভালো থেকো, বাই বাই।